আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজার ভ্রমণ সিরিজের আরেকটি পর্ব। আজ আমরা যাচ্ছি ফিনলে চা বাগান আর রাবার বাগান ঘুরতে। চলুন শুরু করা যাক। এখন যাই, একটু ঘুরতে যাই, heading towards the forest. জঙ্গল দেখতে যাই। আমরা এখন রওনা দিয়েছি ফিনলে চা বাগানের দিকে। আর একজন জায়গায় পড়ছে। হ্যালো ব্রো। ভাই আমি জিতছি ভাই, পেছনে বসে আছি, জীবনের প্রথম। জোস জোস, পুরাই জোস। এই বহর যাচ্ছে 3টা গাড়ি। ওই গাড়ি সামনে গাড়িটা আমাদের? হ্যাঁ, ওটা ওই যে নাজমুল ভাই প্লাস পুরো পথটাই চমৎকার সবুজে ঘেরা। চা বাগানের মাঝ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমরা যেন প্রকৃতির গভীরে প্রবেশ করছি। বাংলাদেশের চা শিল্পের ইতিহাসের সাথে জড়িয়ে আছে একটি নাম, ফিনলে চা বাগান। শত বছরের পুরনো এই চা বাগান শুধু ব্যবসা নয়, বরং এটি একটি ঐতিহ্য, একটি সংস্কৃতি। আমরা আজ ঘুরে দেখব এই চা বাগানের আনাচে কানাচে, জানবো এখানকার মানুষের গল্প এবং বুঝবো কিভাবে এক কাপ চায়ের পেছনে লুকিয়ে আছে অনেক পরিশ্রমের ইতিহাস। ফিনলে চা কোম্পানির যাত্রা শুরু হয় 1849 সালে ব্রিটিশ আমলে, যখন ব্রিটিশরা ভারতের পাশাপাশি বাংলায় চা উৎপাদনের সম্ভাবনা খোঁজে। সিলেট ও মৌলভীবাজার এই অঞ্চলের জলবায়ু ও মাটি চা উৎপাদনের জন্য উপযুক্ত হওয়ায় এখানে তৈরি হয় ফিনলে চা বাগান। সময়ের সাথে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ চা উৎপাদন। প্রতিদিন ভোরের আলো ফুটতেই এই চা বাগানে শুরু হয় কর্মব্যস্ততা। হাজার হাজার শ্রমিক দল বেঁধে চা পাতার সংগ্রহে নামে। এই চা বাগান শুধু উৎপাদনের জায়গা নয়, এটি একটি কমিউনিটি। এখানকার শ্রমিকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সাথে জড়িয়ে আছেন। তাদের ঘাম আর শ্রমেই তৈরি হয় আমাদের প্রতিদিনের চা। ফিনলে চা বাগান শুধু দেশের চাহিদাই পূরণ করে না, এটি বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। প্রতি বছর লক্ষ কেজি চা বিশ্ববাজারে যায়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক কাপ চা শুধু স্বাদের বিষয় নয়, এটি পরিশ্রম, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ফিনলে চা বাগানের প্রতিটি পাতার সাথে মিশে আছে শত বছরের ইতিহাস ও মানুষের ভালোবাসা। বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটি হলো রাবার। পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তীর্ণ এই রাবার বাগান শুধু দেশের অর্থনীতির গুরুত্ব। আমরা ঘুরতে ঘুরতে রাবার ফ্যাক্টরিতে চলে আসছি। আজ আমরা ঘুরে দেখব ফিনলের রাবার বাগান, জানবো কিভাবে গাছ থেকে রাবার সংগ্রহ হয় এবং কিভাবে তা থেকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। বাংলাদেশে বাণিজ্যিকভাবে রাবার চাষ শুরু হয় 1960-এর দশকে। ফিনলে কোম্পানির অধীনে পরিচালিত রাবার বাগানগুলোর মধ্যে অন্যতম এটি। চা শিল্পের পাশাপাশি রাবার এই ভিডিও দেখে দেখে দাদা হ্যাঁ, এখানে দুধ একদম রাবারের পর যেটা দুধ এখানে পরে, ধরেন এখানে 5 ইঞ্চি রাবারের পর দেওয়ার পরে 5 ইঞ্চি পানি দিবে। এটাকে ডাইলুট করার পরে এখানে একটা ফর্মিক অ্যাসিড কোয়াগুলেটিং একটা এজেন্ট আছে, এটা দেয়।
দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এই প্লেটগুলো বসায় দেয়। প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় রাবার সংগ্রহের কাজ। বিশাল প্রশিক্ষিত শ্রমিকরা ধারালো প্লেট দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে রাবার গাছের বাকলে ক্ষত তৈরি করেন যাতে গাছের নির্যাস বের হয়ে আসে। এই নির্যাস থেকেই তৈরি হয় প্রাকৃতিক রাবার। এটাকে কালকে সকালবেলা বের করবে, এই সবগুলো টান দিতে পরে সব কেকগুলো বেরিয়ে যাবে। বেরোলে পরে এই যে এটা দিয়ে প্রেস করবে, এই ডলারগুলো দিয়ে প্রেস হইতে হইতে ওইগুলো বেরোবে। ওইখানে একটা ধোয়া হবে, দিয়ে ওইগুলোকে ওই যে শুকাইতে দেওয়া হয়েছে। শুকানো ঠিক না, এখান থেকে পানিটা ঝরে গেলে পরে হাইস্ট 2 দিন, তারপরে ওই যে ধুম করে ঢোকাই দেবো। ধুম করে একটু ধোয়া দেবো, ধোয়া দিলে পরে এটা তখন পাকা হয়ে যাবে। এটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট। এরপরে এটাকে নিয়ে রাবারের বিভিন্ন ফ্যাক্টরি ওরা বিভিন্ন কেমিক্যাল মিশানোর পরে ওই যে বুকি করার জন্য যেরকম মন্ড তৈরি হয় না, মন্ড তৈরি করে যে কোনো শেপে দিয়ে দিবে। এটা একটা প্রোডাক্ট। এই সাদা তরল পদার্থকে বলা হয় ল্যাটেক্স, যা রাবার তৈরির প্রধান উপাদান। এই সংগ্রহের জন্য ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। প্রতিটি গাছ থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ল্যাটেক্স সংগ্রহ করা হয়। সংগ্রহের পর এই ল্যাটেক্স বিভিন্ন ধাপে পরিশোধিত হয়। প্রথমে একটা ছেঁকে ফেলা হয়, তারপর রাসায়নিক প্রক্রিয়ায় জমাট বাঁধিয়ে রাবারের শীট রূপান্তর করা হয়। রাবারের শীটগুলো নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় এবং তারপর গ্রেড অনুযায়ী শ্রেণীবিভাগ করা হয়। প্রতিটি ধাপে মান বজায় রাখার জন্য বিশেষ ওই যে লালচে হয়ে যাচ্ছে দেখুন। আসেন ওই পাশে দেখাই দিচ্ছি, বন্ধ করো। এমনি তো এই পাশে খুলো। বাংলাদেশে প্রতি বছর 20,000 টন রাবার উৎপাদিত হয়, যার মধ্যে একটি বড় অংশ বিদেশে রপ্তানি করা হয়। রাবার পণ্য যেমন টায়ার, জুতা উৎপাদনের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কোন এক সময় আসবো না আবার। গোডাউন খোলা যাবে, চাবি আছে নাই না? গোডাউন খোলা যাবে না। এটা হলো পাকা রাবার, এটা অলরেডি হয়ে গেছে। এটা দিয়ে একটা বান্ডেল করে ফেলবে 25 কেজি করে। তারপরে ফ্যাক্টরি হয়, এইটা দিয়ে আপনি ইরেজ করতে পারবেন। এটা ফাইনাল, এটা আমাদের ফাইনাল প্রোডাক্ট। ওকে, ক্লিয়ার। বন্ধ করো। এই আগে তো দাও। আর এই যে আমাদের ধুমঘর, এটা খুলো। এখানে আগুন খোলা, লাকড়ি গুলো দিচ্ছে, এখান থেকে আগুন জ্বলছে। এই রাবারেরই এই রাবার বাগান শুধুমাত্র উৎপাদনের কেন্দ্র নয়, এটি এখানকার কর্মরত শত শত শ্রমিকদের জীবনের অংশ। তাদের কঠোর পরিশ্রমের ফলেই আমরা পাই গুণগত মানের রাবার, কিন্তু এই শ্রমিকদের জীবনযাপন এখনো সহজ নয়। আপনারা যারা কখনো রাবার ফ্যাক্টরি দেখেন নাকি, ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিভাবে রাবার উৎপাদন হয় এবং এখান থেকে প্রসেসিং, সেটা আপনারা জানতে পারবেন। এরকম অদ্ভুত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিশ্চয়ই, অবশ্যই সাবস্ক্রাইব করুন। গার্ডেনে না, এইটা পুরো ট্যুরের মধ্যে এটা একটা বেস্ট পার্ট ছিল। ভিতরে বসে এরকম এরকম এখানে তো পা দিয়ে তো চাইলে মুভমেন্ট করা যাচ্ছে। তো কেমন লাগলো আপনার কাছে? গুড জার্নি। মানে মনে হয়েছিল যে কই যাচ্ছি অনেকক্ষণ জার্নি, বিকজ রিসোর্ট থেকে এটা অলমোস্ট 50 কিলোমিটারের একটা জার্নি। না 50 না, হ্যাঁ আমাদের রিসোর্ট থেকে 50। সো আই থট যে কোথায় যাচ্ছি, বাস এখন মনে হচ্ছে এটা ওর আর কি। এই ধরনের না দেখে চলে গেলে মিস হইতো। এই যে আমরা আসার সময় তো আসলে রাস্তাটা দেখানোর সুযোগ হয় নাই, এবার আপনাদেরকে রাস্তাটা দেখাই। দেখেন, ও ওয়াও, সানসেটটা বেশি জোর। সো রাবার বাগান থেকে এখনকার মতন আমরা বিদায় নিচ্ছি। সামনে আবার রিসোর্টের দিকে, ওই টি গার্ডেনের দিকে চলে যাচ্ছি। ওখানটাতে এই জায়গাটা আমরা এক্সক্লুসিভলি এক্সপ্লোর করলাম, সেটা হচ্ছে ফিনলে টি স্টেটের ভিতর দিয়ে আমরা এসেছি। এটা হচ্ছে এখন যেখানে গেলাম একটা রাবার বাগান এবং রাবার ফ্যাক্টরি। সো এখানকার জিএম সাহেব, যিনি আপনাদেরকে দেখাচ্ছিলেন, ইজ এ ভেরি নাইস গাই। তো ওনার কারণেই আমাদের আসলে এটা দেখার সুযোগ হলো। আর আমরা আসলে উঠেছিলাম যে রিসোর্টটাতে, রাঙ্গাউটি রিসোর্ট। তো রাঙ্গাউটি রিসোর্টের যিনি ওনার আছেন, ওই ভাইয়াও খুবই চমৎকার, রিমন ভাই। সো তাকেও আমরা একটা সুন্দর করে ধন্যবাদ দিতে চাই, কিউট করে। রিমন ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ রিমন ভাই। আর আমরা, রিমন ভাই ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, ভেরি গুড বিজনেসম্যান। মানে ওনাদের যে
মৌলভীবাজারে আমরা যখন ওনাদের রাবার একসময় ফ্যাক্টরি মানুষজন থেকে ছিল। বের হচ্ছিলাম তো, তখন সন্ধ্যা হয়ে thank you, গিয়েছে। রিমন ভাই, আমাদের- আমরা এরপর গাড়িতে উঠে চলে যাই শহরের দিকে। সেখানে আমরা নেমে সবাই মিলে নাস্তা করি। নাস্তা করে শেষ করে আমরা চলে যাই রাঙামাটি এবং রিসোর্টে। পেঁয়াজুদি এখানকার মৌলভীবাজারের একটা জনপ্রিয় বিকালের নাস্তা। নৌসাদ ভাই নিয়েছে। গ্যাসের লেভেলটা কেমন একটু জানাইন পরে। ভাইয়া আরেকটা দেন, আরেক প্লেট। রাঙাউটিতে আমাদের শেষ দিন। আমরা ফিরে যাচ্ছি ঢাকার দিকে। It's time to go. হ্যাঁ, ঠিক আছে। না, কি করতে মন চাইতেছে বলেন? মনে হয় আরো 3 দিন থাকি। আরো 3 দিন থাকবেন, এই পুকুরে গোসল করবেন। কালকে আরেকটা হাফ ম্যারাথন দিয়ে এনার্জি রিগেইন করে ফেলছি অলরেডি। ও মাই গড, বলেন কি? মুস্তাফিজ So, ভাইয়ের এই 2 টিপের 2 কিলোমিটার সাঁতার দিলাম আমি এবং নাজুল ভাই এখানে একটু আগে ঠান্ডা পানি। এটা বিশাল অ্যাচিভমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনাদের বাংলা চ্যানেল পাড়ি দেওয়া উচিত খুব দ্রুত। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ভিউয়ার্স আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আমি এবং নাজুল ভাই একসাথে বাংলা চ্যানেল পাড়ি দিতে পারি। আপনারা বাংলা চ্যানেল পাড়ি দিচ্ছেন, আমিও চেষ্টা করব। না না আমি তো দিবই। ইটস ওয়ান অফ মাই ড্রিম। আই ডু দ্যাট। প্রস্তুত? একদম ডান। আমি তো এই 25-এ দিব ভাবছিলাম, তো সেটা এই মুস্তাফিজের অসহযোগিতার জন্য হয় না। ঠিক আছে, হয়ে যাবে। থ্যাংক ইউ। বলেন কি বলতে চাচ্ছিলেন? আপনারা নাজমুল ভাইকে ছাড়া কি পারেন? রূপ ছবি তুলতে পারি। নাজমুল ভাই, উই আর মিসিং। কি আপনাকে রুমে কেউ মিস করে নাই? আমরা মিস করছি না আপনাকে। নো 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 মিসিং। মুরব্বি মুরব্বি মুরব্বি। আমরা বলতেছিলাম আপনাকে ছাড়া খুব সুন্দর হয়। পরে আমার বউ জিজ্ঞেস করে তুমি নাই কেন ছবিতে? এবং ওরা অনেক কথা বলেছে। এখন নাবিল ভাই সব বাকি আছে। তখন আমি বলি দেখো তো এই যে আপনার কাকার ভাতিজার জন্য কিছু বলেন। তোমার ওই যে ইসমাইলের চ্যানেল সাবস্ক্রাইব করুন। না না, আমি রিমন ভাইয়ের কথা বলতেছি, আপনার ভাতিজার। ওকে আমি কি বলবো? ডিসকাউন্ট দিছে পরে? ওরা ডিসকাউন্টই দেয়নি, ও বরং আমাকে আরো টাকা দিবে, কিন্তু কিছু দেয়নি। আপু ফোনটা। Thank you. আমি দিয়ে দিচ্ছি। গ্রুপ ট্রিপে আসলে কে সামনে বসবে আর কে পিছনে বসবে এই নিয়ে কারাকারি, ঠিক আছে? কালকে ভাই অনেক খাইছি, পেছনে বসে অনেক দোলাদুলি হয়েছে আমাদের আজকে সামনে। এবং এটা নিয়ে হাসাহাসি পর্যন্ত করছে আমাদের নিয়ে, এই কারণে আমরা এখন সামনে, দেখা যাক বাকিটা কি ঘটে। আবার আসেন। কিভাবে ফ্রিতে ম্যারাথন করা যায়, মানে ট্রিপ দেওয়া যাবে, এটা একটা নিনজা বন্ধ হয়ে আছে। এই যে ভদ্রমহিলাকে দেখছেন, হ্যাঁ, উনি এই বছরের ম্যারাথনে পার্টিসিপেট করতে আসছেন, বাট শি ইজ গোইং টু এনশিওর দ্যাট নেক্সট ইয়ারও যাতে বিনা খরচে এবং যথেষ্ট বিলাসিতাপূর্ণ ভাবে উনি ওনার ম্যারাথনে পার্টিসিপেট করতে পারে, এটা এনশিওর করার জন্য উনি একজনের সাথে একসাথে দৌড় শেষ করেছে। অন্যদিকে না। টপিকটা ভিন্ন হয়ে গেল না? আমাদের টপিক তো ছিল আলাদা, যে কিভাবে মানে টাকা খরচ না করে ট্রিপ করা যায়। ট্রিপ প্লাস ম্যারাথন এইটার ব্যাপারে আমাদের হিমু ভাই যেটা বলেন যে আমি পিছন, হ্যাঁ, আমরা যাদেরকে মিস করতেছিলাম এই ম্যারাথনে, যেমন পারুলদি, স্পেশালি পারুলদি, তারপর জেসমিন আপা, আরিত্র, নবনীতা, তারপর বিশ্বজিৎরা, তো এদেরকে হিমু ভাইয়ের প্রপোজাল হচ্ছে এদেরকে সবাইকে আমরা 10 কিলোমিটার রেজিস্ট্রেশন করাইতাম এবং সব কয়টা পোডিয়াম আমাদের হয়ে যেত। We should get at least 60 to 80,000 bucks. তো ওইটা দিয়ে আমরা আরো আসলে বেশ কিছু নতুন ইভেন্ট রেজিস্ট্রেশন করা, আবার ঘোরার জন্য স্পটে যেতে পারতাম, ভালো ভালো কিছু খাবার দাবার খেতে পারতাম, মিষ্টি নিয়ে যেতে পারতাম এবং নেক্সট ট্রিপটার কিছু অ্যাডভান্সও দিয়ে যেতে পারতাম এখানে রাখা ওইটা হয়ে যেত আমাদের।
আর আরেকটা আমার মনে হয় যে আরেকটা ইনকাম সোর্স আমরা পেয়ে গেছি গতকাল রাতে। আমার অবজারভেশন হচ্ছে যে এইটা একটা বড় ধরনের একটা হতে পারে, ইনকাম সোর্স হতে পারে আমাদের জন্য। আমি ইনকাম সোর্স বলবো না, আমি বলবো যে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আমাদের। সেটা হচ্ছে কালকে রাতে অডিয়েন্স যারা ছিল মিউজিকের ওখানে, তাদের যে পার্টিসিপেশন এবং আদার্স আমাদের গ্রুপের বাইরে থেকে যারা, তো ইজিলি উই শুড কল ফর 500 টাকা পার আওয়ার এরকম কিছু একটা, বা এই নাইট শোর জন্য। তো যেখানে ইসমাইল এবং রনি থাকবে, আমাদের কিছু না, একটা শুধু পোস্টার ছাপাতে হবে আগের থেকে যে কামিং সুন। তো 200 ব্লগ করার এক্সপিরিয়েন্স সমৃদ্ধ এবং উদীয়মান সিঙ্গার এরকম কিছু একটা দিয়ে আমরা যদি দিয়ে দিতাম, আমার মনে হয় যে অডিটোরিয়াম মানে ইভেন্টে আসলে ফটোশুট ফ্রি, একদম ভালো ক্যামেরা দিয়ে, ঠিক আছে, ভিডিও করা হবে। ক্যামেরাটা হয়তো ফোন আমারটা ইউজ করা হইতে পারে, কিন্তু কোন জায়গায় ছবি তোলা হবে এবং মানে অ্যাঙ্গেল কি হবে এইটা ঠিক করতে হচ্ছে আমাদের কাকিমা। বাপি আপু। হ্যাঁ, বাট ওনার কাছে একটা কমন ফর্মুলা আছে। উনি এক কথায় যেটা বলে দিতে, সেটা হচ্ছে যে এই রিসোর্টের আসলে কোনো ছবি মানে তোলা যাবে না এরকম কোনো জায়গায় নেই। উনি এক কথায় যেটা বলতো, না সব জায়গায় ছবি তুলতে হবে। তো এইটা বলা মানে হচ্ছে যে মানে যারা আসতো তারা মোটামুটি নিঃস্ব হয়ে ফেরত যেত। এইটাই থাকবে, কিন্তু থাকুক না থাকুক পারে না, এত কথা কেউ শুনবে না, ঠিক আছে। এইটা দিয়ে ভিডিও এবারে ব্লগ শুরু হবে, ঠিক আছে ভাই। এই যে পাগলামি দেখতে কেমন লাগতেছে আপনার? আরেকটা আইডিয়া দিই, যে আপনারা ব্লগে আমারটা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফাইল ইউ শুড স্টার্ট উইথ দ্য ভিডিও উইথ দ্য কোট ফ্রম দিস লেডি। যেটা বলে যে আপনারা তো কেউ ব্লগ দেখেন না, এত লোক তো ব্লগ দেখবে না, এইটাই থাকবে হচ্ছে প্রথম ক্যাপশন। বলেন এত কথা কেউ শুনবে না ভাই, অত সময় কারো আছে? এই ব্লগ কেউ দেখবে না, না এই ব্লগ কেউ দেখবে না ভাই, এই পচা ব্লগ কেরা দেখবো ভাই? এত টাইম আছে আমাদের ভাই আপনার আজ এই কথাবার্তা শোনার মতো? আপনাদের কোনো কাম নাই ভাই, মৌলভীর বাজার গেছেন দৌড়াইতে। আপনারা কি ভাই চা দেয় ভাই কোম্পানি থেকে দৌড়াইতে আইছেন? যে না আপনারা কি টাকা দিছে যে আপনি দৌড়ানি ছাড়াই আইছেন? আপনার একটা কাম লই আইছে, আপনি তো কোনো কামে আসেন। আমি তো ভাই ট্রিপে আসছি, এমনি দিল ভাই আমি আসছি ট্রিপে। ট্রিপে মানুষ সবাই আছে, আমরা দৌড়াইতে কে আসে ভাই? আইতে পারতেন। এসব পাগল টাকা দিয়ে তারপর দৌড়ায়, এখন আমার 8-10 টাকা খরচও করে। এসব পাগলের দলে স্কুল আয় একটা। উনি ওনার হাতের স্বর্ণের চুড়ি বিক্রি করে উনি একটা কোন দিন শুনবে ওনার ডান দিকের কিডনি একটা বিক্রি করে চলে আসছে। ওটাই বাকি গতকালকে রাতে একটুর জন্য একটা স্বর্ণের চুরি থেকে মানে বঞ্চিত হয়েছি, অল্প একটু হলেই দিয়ে লার্নিং। নেক্সট টুরে অবশ্যই স্বর্ণের চুরিটা বের করব ইনশাআল্লাহ। ওই যে ওইটা মনে আছে, ওইটাতে একটা বাড়াইতে গেল। আমার একটা প্রপোজাল আছে। মোবাইল প্রপোজাল ম্যানেজার, প্রপোজালটা হচ্ছে ইকোনমিক্যাল ভায়াবিলিটির কথা চিন্তা করে তুমি এই ব্লগ করলে এখান থেকে তোমার কিরকম মার্কেটিং হবে, কিরকম আর্নিং হবে, সেইটা থেকে পার্সেন্টেজ দিবা এর পরবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে, ঠিক আছে? আমাদের স্পন্সর এখন থেকে একটা পাওয়া গেল ফিক্স, না হলে নেক্সট উইকে ভিডিও করতে দেওয়া হবে না আমাদের কোনো অ্যাক্টিভিটি। আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে ব্লগের শুরু করতে চেয়েছিলাম ফারহানা মুস্তাফিজের কথা দিয়ে, এখন এখানে স্ট্রং কন্টেন্ট হচ্ছে হিমু ভাই। ওনার কথাটাও এখানে থাকতে হবে, কারণ উনি ব্লগের পার্সেন্টেজ পাচ্ছে। নিশ্চয়ই ব্লগে কিছু একটা আছে। না ভাই, শুধু এটা না, আমি ইনকামের আরেকটা রাস্তা বলে দেই। আমি কিন্তু রাঙাউটি রিসোর্টের পুরো সুন্দর করে কিছু ভিডিও বানায় নিয়ে আসছি, এরপরে এটা বেচে বিক্রি করবে হিমু ভাই, সেটা থেকে পার্সেন্টেজ দিতে হবে। 30% ডিসকাউন্ট পাইছে। তার মানে তো আপনি পেয়ে গেছেন ব্লগ থেকে ডিসকাউন্ট অলরেডি। আমরা তো বিকাশে দিছি, কার্ডে দিছি, ক্যাশ দিছি, লেখা ছিল না বিকাশে দিলে তাহলে তো দেখা যাচ্ছে অনেক মনিটাইজেশন এখানে হয়েছে, তার ব্লগের কারণে সে একটা ডিসকাউন্ট পাচ্ছে, আবার সে বিকাশ পেমেন্টের কারণে সে পাচ্ছে, এ পাইছে 30%। আমরা কই, আমাদেরটা কই পার্সেন্টেজ? ভাই আপনার সিগনেচার কার্ডটা কই? ওইটা পকেটে ভাই, এখানে পকেটে। আবিনুল ভাই এবং নওশাদার উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে নেক্সট ইয়ারের জন্য আপনারা আরো প্রিপারেশন নেবেন, যাতে আপনারা 1 ঘন্টা 30 মিনিটে শেষ করতে পারেন। আমরা 21 কিলোমিটার মেলেও
পোডিয়াম আমরা পোডিয়াম চাই। আমরা যারা আছি অনেকেই মানে সেকেন্ড লেয়ারে যারা আছে তাদেরকে দিয়ে আমরা 10 কিলোমিটার রান করবো, বাট আপনাদের দিয়ে না। স্যার আপনি যেটা বলছেন এটা খুবই ভালো যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করতে পারি। সেটা হচ্ছে যারা 21 কিলো দিচ্ছে তাদেরকে 10 কেজি নিয়েছি, এটার জন্য ফিটিং করবো আমরা যেন তারা পোডিয়াম পায়, এটা এনজয় করবে। এবার নাজমুল ভাইকে পোডিয়াম পাওয়াইতে হবে। নাজমুল ভাই সারাদিন করে ওনাকে যে কোনো মূল্যে আপনার পাওয়াইতে হবে। হ্যাঁ? নাজমুল ভাই পারুল দিয়ে এদেরকে 10 কিলোমিটার রান করাবো। হ্যাঁ। এই যারা 50 করে, হ্যাঁ। এদেরকে দিয়ে ইজিলি পোডিয়াম নিয়ে যাবে, নিশ্চিত করে দেব। খেলা আমাদের প্রজেক্ট ভাই এবার আরে মজার কথা শুনুন না, নাজমুল ভাইয়ের কথা হবে এরকম, দেখেন স্মাইল, আমি আসলে খুশির রান ফর ফান। সো উনি কিন্তু কোনোভাবেই এটাকে প্রফেশনালি কমার্শিয়াল না ভাই। কমার্শিয়ালে নিয়ে আসবো, ওকে, এই দায়িত্বটা আমার No, উপরে। no, আমি ভাই। অলরেডি তাকে This is only sustainable ভাই, ব্যাংকে টাকা জমা হয়ে যাবে বসুন্ধরা রানার্সের অ্যাকাউন্টে। বসুন্ধরা রানার্সের অ্যাকাউন্ট বের খুলতেছেন মনে হচ্ছে। আরেকটা উদ্দেশ্য আছে, আমাদের কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। যেমন ধরেন হিমালয়ে যারা যায় তাদের কিন্তু প্রচুর স্পন্সর হয়, কোম্পানির উপরে ফ্ল্যাগ দেখায়, ওই দেখায়। এরকম বসুন্ধরা রানার একটা আইকনিক তৈরি করতে হবে, যেটা প্রতি বছরের প্রতি ইভেন্টে প্রোডিয়াম পাচ্ছে, তাহলে ওই স্পন্সরশিপটা পেয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে একটা কনফিডেন্সিয়ালিটি ডিসক্লোজ করি, মানে আমরা গতকালকে যখন তখনই আমরা বলতেছি যে এইজ ক্যাটাগরি আছে কিনা। যদি এইজ ক্যাটাগরি থাকতো তাহলে আমরা এইটা নিয়ে একটা এফোর্ট দিতাম। নাজমুলকে নিয়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা পোডিয়াম নিয়ে আসবো, তো কিন্তু এইজ ক্যাটাগরি ছিল না বলে ওই এফোর্টটা আমরা দেই নাই। তো নেক্সট টাইম এটা হবে ডেফিনেটলি। এই ছিল ফিনলের রাবার বাগানের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে ভুলবেন না।